Hello everybody, welcome back to my channel English for you @Azad sir. Today I am going to discuss very important topics. The Constitution of India. আজকের আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে, গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই চ্যাপ্টারটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দেখো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে যত ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনই হোক না কেন, সমস্ত জায়গা থেকেই কিন্তু আমাদের এই পরীক্ষায় কোয়েশ্চেন্স এসে থাকে এবং এই জেনারেল নলেজ এবং কনস্টিটিউশন অফ ইন্ডিয়া একটা হচ্ছে কি কম্পিটিটিভ এক্সামিনেশনের একেবারে ইন্টিগ্রাল পার্ট। তাই আমাদেরকে এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার উপরে একটা ভালো নলেজ তৈরি করতে হবে। এখন এই যে ভারতীয় কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন ভারতের আমরা তো সবাই জানি এই কনস্টিটিউশন আমরা কি করেছি। প্রথম যে ইফেক্টিভলি কার্যকর করা হয়েছে সেটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। কিন্তু এই 1950 সালের 26শে জানুয়ারিকেই কেন সিলেক্ট করা হয়েছিল তার পিছনেও কিন্তু ইতিহাস রয়েছে। 1930 সালে যে লাহোর কংগ্রেস হয়, সেই লাহোর কংগ্রেসের যে অধিবেশন বসেছিল তাতে 26শে জানুয়ারি অর্থাৎ 1930 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষকে সেই লাহোর কংগ্রেসে পূর্ণ স্বাধীন দেশ হিসেবে, স্বরাজ হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ ইংরেজদের অধীনে আর কোনো দেশ নয়, এই কথা প্রথম যেহেতু ঘোষণা করা হয়েছিল, সেই অনুসারেই সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য, 26শে জানুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্যই কিন্তু 1950 সালের 26শে জানুয়ারি আমাদের এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আমাদের দেশের সংবিধানকে কার্যকর করা হয়। কিন্তু এই সংবিধান অনুমোদন করা হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। এখন এই যে ভারতীয় সংবিধান, এটা একটা লিখিত সংবিধান এবং পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। দুটো কথা দেখো, বৃহত্তম সংবিধান পৃথিবীর মধ্যে এবং সেটা বৃহত্তম লিখিত সংবিধান এই ভারতবর্ষের সংবিধান। এখন এই যে ভারতবর্ষের সংবিধানের উৎস অর্থাৎ যে এত ধারা রয়েছে, এত আইন রয়েছে, সেই আইনগুলো, এত বিষয় রয়েছে, সব বিষয়গুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে। ভারতীয় সংবিধান কিন্তু একেবারে যে মৌলিক সংবিধান তা নয়। আমাদের যারা সংবিধানের রচয়িতা ছিলেন তারা পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানগুলোকে নিয়ে পড়াশুনো করেছিলেন এবং ভারতবর্ষ যেহেতু বহু ভাষাভাষীর দেশ, বহু ধর্মভিত্তির দেশ, বহু রাজনৈতিক আদর্শের দেশ, তাহলে সমস্ত মানুষের, সমস্ত জাতের, সমস্ত বর্ণের লোকেদের চাহিদা, তাদের জাতিগত সত্তা বজায় রাখার জন্য যত ধরনের আইনের প্রয়োজন, সমস্ত আইন শাসন একত্রিত করা হয়েছে এই ভারতীয় সংবিধানে। তো এই ভারতীয় সংবিধান মূলত ভারতবর্ষের যে সমস্ত সোর্স থেকে নেওয়া হয়েছে, যে সংবিধানগুলো থেকে ভারতীয় সংবিধানের মূল আদর্শগুলোকে নেওয়া হয়েছে, আজকের এই ভিডিওতে আমি কিন্তু বিস্তারিতভাবে সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। প্রতিটি কম্পিটিটিভ এক্সামিনেশনেই কিন্তু এই সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে একটা কিংবা দুটো কোয়েশ্চেন্স অবশ্যই থাকে। দেখো, প্রথম যে সোর্স ভারতীয় সংবিধানের সেটা হচ্ছে 1935 সালে অর্থাৎ 1935-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন, এটা পাশ করা হয়। এই ভারত শাসন আইনই কিন্তু ভারতীয় সংবিধানের বলা যেতে পারে মূল ভিত্তি। অর্থাৎ এইখান থেকেই কিন্তু এই ভারত শাসন আইন 1935 সাল থেকে ভারতীয় সংবিধানের অধিকাংশ ধারাগুলোকে সংগ্রহ করা হয়েছে। আর এই যে 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এইটা মূলত ব্রিটিশ যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের দ্বারাই প্রভাবিত হয়েছিল। তাহলে ভারতীয় যে সংবিধান, এই যে ব্রিটিশ কনস্টিটিউশন অর্থাৎ ইংল্যান্ডের যে কনস্টিটিউশন রয়েছে, সেখান থেকে কোন কোন আইডিয়াটাকে নিয়েছে সে বিষয় হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তো আমরা জানি ভারতবর্ষে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট রয়েছে। এই বিষয়টা কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশন থেকেই নেওয়া হয়েছে।
এছাড়া নেওয়া হয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ, আমাদের দেশের নাগরিকদের কিন্তু একটি দেশেরই নাগরিক হতে পারে, দুটো দেশের নাগরিক একসঙ্গে হতে পারে না। তবে বর্তমানে 16টি দেশকে আলাদা করে কেন্দ্রীয় সরকার চুক্তি করেছে যাদের সঙ্গে কিন্তু এই দ্বৈত নাগরিকত্ব নেওয়া যেতে পারে। ভারতীয় পার্লামেন্টারি সিস্টেমে স্পিকার এর বিশেষ ভূমিকা রয়েছে। এই স্পিকারের ধারণাটা কিন্তু আমরা পেয়েছি এই ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। এখন এই যে আইন ভারতের প্রতিনিয়ত তৈরি হচ্ছে, সেই আইন যে তৈরি করার প্রসেস, ল মেকিং প্রসিডিওর, এটাও কিন্তু আমরা এই ব্রিটিশ সংবিধান থেকেই কিন্তু নিয়েছি। এখন ভারতবর্ষ মূলত আইনের শাসন প্রচলিত, অর্থাৎ কোনো রাজা নয়, কোনো জমিদার নয়, কোনো বিশেষ ব্যক্তির কথা অনুসারে ভারত পরিচালিত হয় না। যেহেতু এই ভারতে প্রচলিত হয়েছে কি এই যে আইডিয়া অফ রুল অফ ল, এই যে দেশে আইন শাসনের যে ধারণা, আইনের শাসনের ধারণা, এইটা কিন্তু আমরা ব্রিটিশ সংবিধান থেকে নিয়েছি। দেখো, এছাড়া আমাদের সংবিধানের অন্যতম একটা উৎস হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সংবিধান, মার্কিন সংবিধান। এই মার্কিন সংবিধান থেকে, কনস্টিটিউশন থেকে আমরা যে আইডিয়াগুলো ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করেছি, সেটা অন্যতম হলো প্রিয়াম্বল। আমরা প্রায় প্রতিটি বইয়ের প্রথমেই দিকে কিন্তু এই প্রিয়াম্বলটা বর্তমানে আমরা দেখতে পাই। এই যে প্রিয়াম্বলের ধারণাটা কিন্তু আমরা এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নিয়েছি। এছাড়া আমাদের নাগরিক অর্থাৎ ভারতীয় নাগরিকদের কতগুলো মৌলিক অধিকার রয়েছে, যাদেরকে আমরা বলি ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান সিটিজেন্স, এই ধারণাটাও কিন্তু সংগ্রহ করা হয়েছে, জোগাড় করা হয়েছে মার্কিন কনস্টিটিউশন থেকে। জুডিশিয়ারি সিস্টেম, ভারতবর্ষে বিচার ব্যবস্থা যে রয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোয়ার কোর্ট, এই যে বিচার ব্যবস্থা এবং স্বাধীনভাবে কিভাবে বিচার কার্য পরিচালনা করা সম্ভবপর হবে, এই বিষয়টা কিন্তু আমরা তুলে নিয়ে এসেছি মার্কিন কনস্টিটিউশন থেকে, ইউএস এর কনস্টিটিউশন থেকে। আমেরিকার এই কনস্টিটিউশনের পর যে কনস্টিটিউশন থেকে ভারতীয় সংবিধান খুব ভালোভাবে অনুপ্রাণিত হচ্ছে, সেটা হলো কানাডার কনস্টিটিউশন বা সংবিধান। কানাডার সংবিধান থেকে আমরা কি কি পেয়েছি দেখো, এই যে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, যেখানে রাজ্য এবং কেন্দ্র পাশাপাশি অবস্থান করবে, এই সিস্টেমটা কিন্তু আমরা কানাডার সংবিধান থেকে পেয়েছি। যেখানে লেখা রয়েছে, এই কানাডার সংবিধান থেকে আমরা ধার করে নিয়ে এসেছি কি, যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে এই ক্ষমতার ভাগাভাগি এবং শক্তিশালী কেন্দ্রীয় সরকার ব্যবস্থা কিন্তু এই কানাডার সংবিধান থেকেই আমরা পেয়েছি। পরবর্তী যে সংবিধান আমাদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে, আমাদের যে অন্যতম সোর্স, সেটা হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান, আইরিশ কনস্টিটিউশন। সেই আইরিশ কনস্টিটিউশন থেকে আমরা যে ধারণাটা নিয়েছি, সেটা হলো কি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ আমাদের দেশকে পরিচালনার সংক্রান্ত বিষয়ে যে নির্দেশমূলক নীতি রয়েছে, এই ধারণাটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমাদের নেওয়া হয়েছে। আমাদের জানি যে ফেডারেল সিস্টেম রয়েছে, সেখানে পার্লামেন্টারি যে সিস্টেম রয়েছে, সেখানে রাজ্যসভা অন্যতম উচ্চ কক্ষ এবং লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ। তো এই যে উচ্চ কক্ষ লোকসভা, এর যে নমিনেটেড মেম্বার্স, অর্থাৎ আমরা জানি যে নির্বাচিত মেম্বার হয় এবং রাষ্ট্রপতি কয়েকজন মেম্বারকে কি করতে পারেন, নমিনেট করতে পারেন। সেই নমিনেটেড মেম্বারদের ধারণাটা কিন্তু এই আয়ারল্যান্ডের সংবিধান থেকেই নেওয়া। এছাড়া আমাদের ভারতবর্ষ পরিচালন যে হেড হচ্ছে, তিনি হচ্ছেন কি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তার যে ইলেকশন, সেই ইলেকশন কি পদ্ধতিতে হবে, সেটা কিন্তু আমরা এই আইরিশ কনস্টিটিউশন থেকেই নিয়েছি। দেখো, এবার আমরা সংবিধানের আর অন্যতম একটা প্রিয়াম্বল যে পার্ট রয়েছে, সেই প্রিয়াম্বল পার্টে আমরা কতগুলো শব্দ দেখতে পাই, যে শব্দগুলোর মধ্যে হচ্ছে অন্যতম শব্দ রিপাবলিক, ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্রেটার্নিটি। এই যে ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি কিংবা রিপাবলিক, এই যে ধারণাগুলো কিন্তু ফ্রান্সের সংবিধান বা ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে নেওয়া।
আমাদের অন্যতম একটা দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়ার সংবিধান বা কনস্টিটিউশন থেকে আমরা যে যে অংশগুলো নিয়েছি, ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স, দেখো বাণিজ্য করার ক্ষেত্রে যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এইটা ধারণাটা কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং কনকারেন্ট লিস্ট, অর্থাৎ আমরা কানাডা থেকে যদিও নিয়েছি এই কসি ফেডারেল সিস্টেম, অর্থাৎ এই যে দুটো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্পর্ক, আইনের ভাগাভাগি, সেটা নেওয়া হয়েছে, কিন্তু কনকারেন্ট লিস্ট অর্থাৎ রাজ্যগুলো এবং কেন্দ্রীয় সরকার ছাড়াও কতগুলো হচ্ছে যুগ্ম ক্ষমতা ভোগ করে, অর্থাৎ কেন্দ্রীয় আইন করতে পারে এবং রাজ্য আইন করতে পারে, সেই ক্ষমতা, সেই যে লিস্ট 3 নম্বর তালিকা, সেই তালিকার ধারণাটা কিন্তু এই অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। রাশিয়া, আমরা জানি পৃথিবীর সবচাইতে বৃহত্তম দেশ রাশিয়া, যেটা এক সময় ছিল ইউএসএসআর। তো সেটা ভেঙে ছোট ছোট অনেক দেশ হয়েছে, তবু যে মূল রাশিয়া, সেই রাশিয়া থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস। দেখো, আমরা আমেরিকার সংবিধান থেকে নিয়েছিলাম ফান্ডামেন্টাল রাইটস অফ সিটিজেন্স, নাগরিকদের মৌলিক অধিকার, এবং রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য, এই ধারণাটা। সাউথ আফ্রিকার সংবিধান থেকে আমরা নিয়েছি ভারতীয় সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট করার যে প্রক্রিয়া, অর্থাৎ সংবিধানকে সংশোধন করার প্রক্রিয়া। তো ভারতীয় কনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য নমনীয়তা, অর্থাৎ ভারতীয় সংবিধানের বিশেষ কতকগুলো ধারা ছাড়া অন্যান্য ধারাগুলোকে কিন্তু আমরা পার্লামেন্ট আইন করে সংশোধন করতে পারে। তো এই ধারণাটা আমরা নিয়ে এসেছি। সোর্স হচ্ছে কি সাউথ আফ্রিকার কনস্টিটিউশন। এছাড়া কি পদ্ধতিতে রাজ্যসভার যে মেম্বার্সরা রয়েছেন তাদের সিলেকশন হবে, নির্বাচন হবে, এই বিষয়টাও কিন্তু আমরা সাউথ আফ্রিকার সংবিধান থেকে নিয়ে এসেছি। অন্যতম একটা দেশ হচ্ছে জার্মান, পৃথিবীতে গণতান্ত্রিক রাষ্ট্র যারা সংবিধান অনুসারে পরিচালিত হয়, সেই জার্মান দেশের যে সংবিধান রয়েছে, সেই সংবিধান থেকে আমরা নিয়েছি এমার্জেন্সি বা আপৎকালীন বা জরুরি ব্যবস্থা। তো আমরা জানি জরুরি ব্যবস্থা রয়েছে, কেন্দ্রীয় সরকারের বিশেষ ক্ষমতাধীন এই জরুরি ব্যবস্থা রয়েছে, সেই জরুরি ব্যবস্থার ধারণা কিন্তু জার্মানের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আমাদের প্রতিবেশী অন্যতম একটা দেশ, আমাদের সঙ্গে বন্ধু রাষ্ট্র জাপান, এই জাপান থেকে যে ধারণাটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা হলো প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, অর্থাৎ আইন দ্বারা কিভাবে এই দেশ পরিচালিত হবে সেই বিষয়ের যে ধারণা, সেই ধারণাটা কিন্তু আমরা জাপান থেকে নিয়েছি। দেখো, এই যে সোর্সগুলো, আমাদের যে বৃহত্তম সংবিধান, এই সংবিধানকে কিন্তু আমাদের সমৃদ্ধ করেছে এই সমস্ত দেশের সংবিধানের গুরুত্বপূর্ণ ধারণাগুলো, এবং এই ধারণাগুলোই আমাদের দেশকে পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করার আদর্শ পথ দেখিয়েছে এই ভারতীয় সংবিধান। আশা করি ভারতীয় সংবিধানের সোর্স নিয়ে তোমাদের যে প্রশ্নগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনে আসার সম্ভাবনা আছে, সব দিকটাই আমি আলোচনা করলাম, তোমাদের উপকারে লাগবে এই আশা আমি করছি। দ্যাটস অল ফর টুডে।